হোয়াটসঅ্যাপ কিউট বাডিস কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা একটা কোরিয়ান ভাইরাল হরর মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই মুভিটা কিন্তু সারা বিশ্বে একটা ঝড় তুলে দিয়েছিল। এই মুভিটার কাহিনী অনেক স্ট্রং। তো সম্প্রতি রিলিজ পাওয়া এক্সহুমা মুভিটি আমরা এখন এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এক্সহুমার বাংলা হচ্ছে কবরের লাশকে প্রতিস্থাপন করা, অর্থাৎ কবরের লাশ তুলে অন্য কোথাও কবর দেওয়াকে এক্সহুমা বলে। এ নামের অর্থ শুনে বোঝা যায় কীরকম ভয়ঙ্কর হতে চলেছে মুভিটি। যাই হোক, মুভির প্রথম দৃশ্যে আমরা হাওলিন আর বোমবিনকে দেখতে পাই। তারা হচ্ছে ওঝা। তাদের পেশাটা হচ্ছে মৃত আত্মাদের তাড়ানো। তারা একটা হাসপাতালে আসে। এই হাসপাতালে একটা বাচ্চা ছিল। বাচ্চাটি যতক্ষণ জেগে থাকে ততক্ষণ চারপাশ কান্নাকাটি করে একদম কাঁপিয়ে তোলে। আর শিশুর এই রোগটা কোনো ডাক্তারে ধরতে পারছিল না আসলে কী কারণে শিশুটা এমন করছে। তাই হাওলিন আর বোমবিনকে এখানে রাখা হয়েছে। হাওলিন খুব মনোযোগ দিয়ে বাচ্চাটাকে পরীক্ষা করে। এ বাচ্চার উপর কোনো মৃত আত্মা ভর করেছে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। পরে জানা যায় যে আসলেই ভর করেছে, আর সেটা হচ্ছে তারই কোনো পূর্বপুরুষ। তারা তার সাথে দেখা করে যেটা জানতে পারে সেটার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না। পার্ক জিয়াং বলে অনেকদিন ধরে তাদের বাড়িতে সবাই খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। তার ভাই এসব স্বপ্ন দেখতে দেখতে একদম পাগল হয়ে গিয়েছে। আর তার একমাত্র জন্ম নেওয়া বাচ্চার সাথে এখন এমনটা হচ্ছে। হাওলিন বলে তার কোনো পূর্বপুরুষের আত্মার জন্যই এমনটা হচ্ছে। পারজিয়ান খুব ভয় পায় আর এর থেকে মুক্তির উপায় জিজ্ঞাসা করে। হাওলিন বলে ওই পূর্বপুরুষের লাশটা যদি ওই কবর থেকে কোনোভাবে তুলে অন্য কোথাও কবর দেওয়া যায় অথবা নিয়ম মেনে পুড়িয়ে দেওয়া যায় তাহলে আত্মাটা হয়তো মুক্তি পেতে পারে। তখন সে আর বিরক্ত করবে না। এরপর দৃশ্যে দেখা যায় সিং সাং নামের একটা লোককে। তিনি কবর স্থাপনে কাজ করেন। তার একটা সহকারীও রয়েছে যার নাম হচ্ছে ইয়ংগেল। তারা দুজন একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছিল। ওই রেস্টুরেন্টে তখন হাওলিন আর বোমবিন তাদের সাথে দেখা করতে আসে। হাওলিন তাদের বলে আপনাদের একটা কাজ করে দিতে হবে। কাজটা হচ্ছে একটা কবর খুঁড়ে লাশটাকে অন্য একটা কবরে রাখতে হবে। তার বিনিময়ে তারা মোটা একটা অঙ্কের টাকা পাবে। সিংসাং সেটা শুনে রাজি হয়ে যায়। তখন তারা সবাই পাহাড়ের দিকে যায়। পাহাড়ের চূড়ায় পার্ক জিয়াংয়ের দাদার কবর রয়েছে। হাওলিন বলছে ওই বুড়ো দাদাই পরিবারের সবাইকে ভয়ঙ্কর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। অবশেষে তারা পাহাড়ের চূড়ায় উঠে যায়। যাওয়ার সময় তারা বন্য প্রাণীদের মধ্যে অদ্ভুত আচরণ লক্ষ্য করতে পারে। বিশেষ করে একটা গাছের গোড়ায় কয়েকটি শিয়াল যেভাবে দাঁড়িয়েছিল সেটা থেকে মনে হবে যে প্রেতাত্মা দাঁড়িয়ে রয়েছে। সেখানে গিয়ে পার্ক জিয়াং তার দাদার কবরটি দেখিয়ে দেয়, কিন্তু কবরের গায়ে কোনো নাম ফলক দেখা যাচ্ছিল না। সেটা সিংসাং খেয়াল করছিল। এতে করে তার সন্দেহ হয় এবং পার্ক জিয়ানকে এর কারণটা জিজ্ঞাসা করে। তখন সে বলে তার দাদা খুব ধনী লোক ছিল, আর তখন ধনী লোকদের কবর দেওয়ার সময় খুব দামি জিনিস রাখা হতো। তাই সেসব কবর থেকে চোররা লাশ ও ধনরত্ন চুরি করে নিয়ে তাদের মতো ব্যবসা করত এবং বিক্রি করে দিত। জিয়াংয়ের দাদা মারা যাওয়ার পর তার পরিবার এসব নিয়ে চিন্তিত হয়ে পড়ে। তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা সন্ন্যাসীর কাছে পরামর্শ নিতে চায়। ওই সন্ন্যাসী তাদেরকে বলে দেয় তার দাদাকে পাহাড়ের নির্জন স্থানে কবর দিতে। এসব শোনার পর সিংসাং যখন কবরটা খুলতে যায় তখন তার ভেতরে একটা ভয় কাজ করে। তার কাছে কবরের চারপাশে সবকিছুই অদ্ভুত লাগছিল। সিংসাং তখন বলে যে এই কবরটা সে খুঁড়তে পারবে না, কারণ অন্য 8-10টা কবরের মতো এই কবরটার অবস্থা সেম ছিল না। এই কথাটা বলার পর সিংসাং সেখান থেকে চলে যায়। এতে সবাই ভীষণ অবাক হয়ে যায়। গাড়িতে বসে সিংসাং বলে আমি প্রায় 40 বছর ধরে কবর খুঁড়ে আসছি, কিন্তু এমন ভয়ঙ্কর কিছু আমি কখনো দেখিনি। এমন ভয়ঙ্কর কবর আমি কল্পনা করতে পারি না। তিনি আরও বলেন আমি নিশ্চিত এই কবরে কোনো ভয়ঙ্কর আত্মার বসবাস রয়েছে। আমরা যদি এই কবর খুঁড়ি তাহলে ওই আত্মার হাতেই আমাদের সবাইকে মরতে হবে। রাত্রে সবাই আবার সিংসাংকে নিয়ে বসে, কিন্তু বেচারা সিংসাং এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে কিছুতেই কবর খুঁড়তে রাজি হচ্ছিল না। সবাই হতাশ হয়ে পড়লে হাওলিন একটা অল্টারনেটিভ আইডিয়া দেয়। সে তখন বলে আমরা লাশ প্রতিস্থাপনের পরিবর্তে আত্মা প্রতিস্থাপন করতে পারি। আর এই পদ্ধতিটা হলো শুধুমাত্র আত্মা সরাতে হয়, লাশ সরাতে হয় না। তখন সে লাশকে অন্য আরেকটা কবরও রাখা যাবে না। আত্মাটা প্রতিস্থাপন হয়ে গেলে লাশটা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। সিংসাং এতে রাজি হয়ে যায়, কারণ এই পদ্ধতি ওরকম বিপজ্জনক নয়।
এবং এই পদ্ধতিতে বিপদের সংখ্যা নেই বললেই চলে। তাই আর দেরি না করে পরের দিনই তারা কাজে নেমে পড়ে এবং তাদের কাজটা শুরু করে ফেলে। সেখানে বাড়ির মুরব্বী হিসাবে পার্ক চ্যাং এর ফুফিও থাকে। হাওলিন প্রথমে তার রিচুয়াল পালন করতে থাকে, পাশে অন্য আরেক দল কবর খোঁড়ার কাজটি করতে থাকে। করতে করতে কবরটি বেরিয়ে আসে। ততক্ষণে হাওলিনের রিচুয়াল কমপ্লিট করা হয়ে গিয়েছিল। কফিনটি ছিল অনেক পুরনো, এর গায়ে খোদাই করা ছিল রাজ পরিবারের নানা রকম চিহ্ন। তারপর লাশটি গাড়িতে তুলে নির্ধারিত জায়গায় নিয়ে যাওয়া হবে। তারপরে লাশটিকে জ্বালিয়ে দেওয়া হবে। অন্যদিকে যারা কবরটি খুঁড়েছিল তাদের ছিল অন্য ধান্দা। লাশটিকে সরিয়ে ফেলার সাথে সাথে তারা আবার ওই কবরে আসে কিছু ধনরত্ন পাওয়ার লোভে। কিন্তু এই কথাটি আমরা সবাই জানি, লোভে পাপ, পাপে মৃত্যু। কবর থেকে ধনরত্নের বদলে চলে আসে ভয়ঙ্কর এক সাপ। সবাই খুব বেশি ভয় পেয়ে যায়। একজন সাপটাকে বেলচা দিয়ে একদম কেটেই ফেলে। তখন সাপটা মানুষের মতো চিৎকার করে ওঠে আর সবার ভয় আরও অনেক বেড়ে যায় আর সবার অবস্থা খুব বেশি খারাপ হয়ে যায়। সাথে সাথে ঝড়ো হাওয়া শুরু হয়ে যায় আর আকাশে জমে ওঠে কালো মেঘ। এই মেঘ ফলো করতে থাকে কফিনের দিকে আর কফিনের দিকে নিয়ে যাওয়ার জন্য যে একটা গাড়ি ছিল সেদিকে ফলো করতে থাকে। তারপরে খুব জোরে জোরে বৃষ্টি হতে শুরু করে। গাড়ি থেকে নেমে গিয়ে সিংসাং বলে, এই বৃষ্টিতে লাশ পোড়ানো যাবে না, বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে নিরুপায় হয়ে লাশটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজকের রাতটা এখানে লাশটাকে রেখে কালকে বৃষ্টি থামলে এরপর পোড়ানো হবে। সিংসাং ইয়ংগেলকে লাশটা দেখাশোনার দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। সে যায় সেই পাহাড়ের দিকে, কারণ তার ভিতরে অনেক প্রশ্ন জমে রয়েছে। নানা প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে হাজির হয় ওই পাহাড়ের উপরে একটা মন্দিরে। এই মন্দিরে সে সন্ন্যাসী ছিল যে পার্ক জিয়াংয়ের দাদাকে পাহাড়ের চূড়ায় কবর দিতে বলেছিল। সিংসারের ডাক শুনে বেরিয়ে আসে মন্দিরের বর্তমান পুরোহিত। পুরোহিত তাকে জানায় এই কবরটা দেওয়ার সময় সে এখানে ছিল না, কিন্তু পরবর্তীতে দেখেছে অনেকেই এ লাশ চুরি করতে এখানে এসেছিল। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে এ লাশটা কেউই চুরি করতে পারতো না, বরং তারা সবাই কোনো না কোনো ভয়ঙ্করভাবে মারা যেত। এদিকে ইয়েঙ্গেল লাশটা হাসপাতালে রেখে পাশের একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। কফিনটি একাই পড়েছিল আর এই সুযোগে হাসপাতালে এক লোভী ব্যক্তিটি কফিনটি খুলতে যায় যদি কোনো মূল্যবান জিনিস পাওয়া যায়। আর আমরা তো আগে বলেছিলাম লোভের পাপ, পাপে মৃত্যু। কিন্তু ঠিক তখনই হাওলিন আর বোমবিন তার পেছনে এসে দাঁড়ায়। তবু ওই লোকটি কফিন খুলে ফেলে আর কফিন খুলতে ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে। তখন ওই ব্যক্তিটি কফিনের ভিতর আরও ভয়ঙ্কর কিছু দেখে দৌড়ে পালিয়ে চলে আসে। সিংসাং ততক্ষণে সেখানে চলে এসেছিল। হাওলিন তাকে জানায় ভেতরে আত্মাটা বেরিয়ে আসে। সিন শিফট হয়। এরপর দিশে আমরা দেখতে পাই নিজের ঘরে একা বসে আছে পার্ক জিয়াংয়ের বাবা। সে বন্ধ জানালার অপর পাশ থেকে তার বাবার কণ্ঠ শুনতে পাচ্ছিল। কণ্ঠটি তার ছেলেকে বলে জানালা খুলে দিতে, কিন্তু বাবার কণ্ঠ শুনে সে জানলাটি খুলে দেয় আর কফিন থেকে বেরিয়ে ঘরে ঢুকে যায় ওই লাশের আত্মা। কিন্তু আত্মাটি ঘরে ঢুকেই পার্ক জিংয়ের বাবাকে নির্মমভাবে হত্যা করে ফেলে। হাওলিন তখন সিংসাংকে পার্ক জিংয়ের কাছে পাঠায়। আত্মাটি যে একে একে পার্ক জিয়াংয়ের বংশের সবাইকে খুন করবে সেটা হাওলিন তখন বুঝতে পারছিল। কোনো একটা আগের প্রতিশোধ হয়তো নিতে যাচ্ছে। তাকে পাঠানোর পরে হাওলিন আবার রিচুয়াল করতে বসে যাতে ওই আত্মাটাকে লাশের ভিতর ঢুকানো যায়। হাওলিন মন্ত্র পড়া শুরু করলে আত্মাটি হাজির হয়, কিন্তু সে বোমবিনের শরীরে গিয়ে ভর করে। হাওলিন খুব শান্ত স্বরে আত্মাটাকে জিজ্ঞাসা করে কেন সে নিজের বংশের লোকগুলোকেই হত্যা করছে। আত্মাটা তখন হাওলিনকে বলে, অনেক পবিত্র কবরস্থান থাকার পরেও আমার পরিবার আমাকে কবর দিয়েছিল একটা অপবিত্র জায়গায়। ওখানে আমি এতদিন অনেক কষ্ট করেছি, তাই আমি মুক্ত হয়ে প্রতিশোধ নিতে চাই। আমি আমার বংশের সবাইকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই। কথাটা বলার শেষে আত্মাটি বোমবিনের শরীর ছেড়ে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় পার্ক জিয়াংয়ের ফোনে সিংসানের কল আসে। পার্ক জিয়াং ফোন রিসিভ করলে সিংসান বলে জানলাটা খুলে দিতে। যখন সে জানলাটা খুলতে যায় তখন সিংসাং দরজায় নক করে। পার্ক জিয়াং ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে কোনটা আসল সিংসাং। আসলে যে আত্মাগুলো হয় তারা কিন্তু যে কোনো কিছু রূপ ধারণ করতে পারে। সে চাইলে তোমার রূপও ধারণ করতে পারে, আমার রূপও ধারণ করতে পারে। তো এখন আসল প্রশ্নটা হচ্ছে যে আসল সিংসাং কোনটা।
যে দরজায় নক করছে সে কি আসল সিংসাং, নাকি যে ফোন দিয়েছে যে জানলার পাশে রয়েছে সেটা আসল সিংসাং? আর এই কনফিউশনের সাথেই এ পার্টটা শেষ হয়ে যায়। আর পরবর্তী পার্টে আমরা জানতে পারবো যে এর পরবর্তীতে কি হয়েছিল, আর এই আত্মা থেকে ওই পরিবারটি, ওই বংশটি কি মুক্তি পেতে পেরেছিল কি না। আর পরবর্তী পার্ট আমরা খুব শীঘ্রই আপলোড করছি, তোমাদের জাস্ট 2 দিন অপেক্ষা করতে হবে। তো তোমরা যদি এরপরে কি হয়েছিল সেটা জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওতে লাইক করে রাখো, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে এই মুভিটা তোমার কেমন লাগছে। আর এর পরবর্তীতে আমাদের কোন মুভি বা ওয়েব সিরিজ বা ড্রামা এক্সপ্লেন করা দরকার, তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।